নমস্কার, নিউজ লাইভ বাংলার মহানগর টপে আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সাথে। আর আজকের মহানগর টপে থাকবে 5 শহরের খবর, যেখানে প্রত্যেক দিনের মতোই থাকবে কলকাতা থেকে শিলিগুড়ি এবং আগরতলা থেকে গুয়াহাটি এবং তার সাথে থাকছে শিলচরের খবরও। যদিও ইতিমধ্যে বঙ্গে বর্ষা নেমে গেছে, তাই বর্ষার ফলে যেভাবে কলকাতা এবং উত্তরবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের যে ভয়াবহতা, যেভাবে জলাবদ্ধতা, যেভাবে মানুষজনের বিপত্তি বাড়ছে ধীরে ধীরে, সেই খবরের দিকে নজর রাখতে হবে। উত্তরবঙ্গের পরিস্থিতি তো যথেষ্ট ভয়াবহ। সেই সমস্ত খবর তুলে ধরবো আজকের মহানগর টপে আপনার শহরের খবরের মধ্যে। ঠিক অন্যদিকে দাঁড়িয়ে ত্রিপুরা এবং শিলচর, ত্রিপুরায় রাজনৈতিক আঙ্গিনায় যথেষ্ট এই মুহূর্তে ঝড় উঠেছে। একদিকে বামেদের কোথাও গিয়ে যেন শক্তি পুনরুদ্ধারের চেষ্টা, এবং অন্যদিকে শিলচর হচ্ছে সেখানে একের পর এক ভুয়ো জালিয়াতির যেন তথ্য ফাঁস হচ্ছে বিভিন্ন খবরের মধ্য দিয়ে। সেরিয়ে শিলচর থেকে বিক্রম তুলে ধরবে আরো বিস্তারিত, এবং তার সাথে থাকছে গুয়াহাটির খবর, যেখানে থাকছে অপহরণের মতন ঘটনা। সব মিলিয়ে আজকে নজর রাখবো মহানগর টপে 5 শহরের দিকে। তবে শুরুতেই আমার বঙ্গ থেকে 2 প্রতিনিধি জুড়ে গেছে, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ। একদিকে শঙ্খদ্বীপ এবং অন্যদিকে জয়দ্বীপ। আমি শঙ্খদ্বীপকে নিয়েই একটু শুরু করব। শঙ্খদ্বীপ, সকাল থেকে যে ছবিটা তুমি এই মুহূর্তে ছাতা মাথাতে দাঁড়িয়ে রয়েছো, তার মানে বৃষ্টি এখনো পর্যন্ত পড়ছে। আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে ভারী সতর্কবার্তা, এমনকি হলুদ সতর্কবার্তাও দিয়েছে জেলায় জেলায়। বজ্রপাতের আশঙ্কা, চারিদিকে জল জমে যাওয়ার মতন পরিস্থিতি। কিন্তু শঙ্খদ্বীপ, এখানে একটা প্রশ্ন উঠে আসছে যে বর্তমানে যদি দেখি কলকাতা পুরসভা বা মিউনিসিপাল কর্পোরেশন কিন্তু একেবারে নেই, আর সমস্ত দিক থেকে ভাঙা চোরা অবস্থা। মানুষজন পদত্যাগ করছে, কাউন্সিলরদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে মানুষের যে দুরবস্থা, সেটা কিভাবে দূর করা হচ্ছে, কিভাবে মানুষকে জলাবদ্ধতা থেকে বের করে আনা হচ্ছে, আমি পুরো পরিস্থিতিটা জানতে চাইবো। সকাল থেকে এখনো পর্যন্ত ঠিক কলকাতার ছবিটা কেমন রয়েছে শঙ্খদ্বীপ? দেখো, কলকাতার চেনা ছবি কিন্তু এবারেও বহাল রইল, এবং বিগত দিনগুলিতে বর্ষা চলাকালীন যে কলকাতার জলমগ্ন পরিস্থিতি আমরা দেখে এসেছি, সেটা থনথনিয়ার কালীবাড়ির সামনে হোক, সেটা কসবা হোক, একেবারে বালিগঞ্জ হোক, বেহালা হোক, টালিগঞ্জ হোক, যেখানেই হোক, সেই চিত্রটা কিন্তু খুব একটা বদলালো না এবারের বর্ষাতেও। তবে এবারে একটা জিনিস যেটা হচ্ছে যে পুরো বোর্ড কিন্তু ভেঙে গিয়েছে। সেই পুরো বোর্ড ভেঙে যাওয়ার পরে পুরো প্রশাসক যিনি রয়েছেন স্মিতা পান্ডে, তার নেতৃত্বে কিন্তু এই মুহূর্তে কলকাতা কর্পোরেশন চলছে, এবং সকাল থেকেই যেটা একটা প্রশংসনীয় চিত্র দেখা যাচ্ছে গোটা কলকাতা জুড়ে, সেখানে কিন্তু জল জমলেও স্ট্যান্ড বাই মোডে একাধিক পাম্প রাখার কারণে কিন্তু জল নিকাশির যে ব্যবস্থা, সেটা কিন্তু দ্রুততার সঙ্গে করা সম্ভব হচ্ছে। আমরা সকাল থেকে একাধিক ছবি দেখাচ্ছিলাম, সেটা সেক্টর 5 হতে পারে, সেটা দমদম বিমানবন্দর চত্বর হতে পারে, সেটা ঠনঠনিয়া কালীবাড়ি হতে পারে, বেহালা হতে পারে, আর সেই সমস্ত জায়গা যেমন আলিপুর, সেখানে কিন্তু আলিপুর চিড়িয়াখানায় খোদ পুরো নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি কিন্তু মাফ করবে অগ্নিমিত্রা পল, তিনি কিন্তু গিয়ে সেখানে একেবারে সমস্ত জায়গাটা পর্যবেক্ষণ করেন, এবং পরবর্তীকালে তার উপস্থিতিতেই সেখানে কিন্তু কলকাতার যে সাকশন টিম, সেই সাকশন পাইপ দিয়ে কিন্তু, সাকশন মেশিন দিয়ে কিন্তু গোটা জায়গাটি আলিপুর চিড়িয়াখানায় যেখানে জলমগ্ন পরিস্থিতি হয়ে গিয়েছিল, সেই জায়গাটি কিন্তু একেবারে জলমগ্নতার হাত থেকে রক্ষা করা হয়। সেই পরিপ্রেক্ষিতে গোটা শহরের যে বাদবাকি চিত্র, এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে, এবং টানা বৃষ্টি কিন্তু আগামী 4 দিন চলবে বলেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এবং আগামীকাল থেকে অর্থাৎ শনিবার থেকে এই বৃষ্টির যে পরিমাণ, সেই পরিমাণ কিন্তু এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে দক্ষিণবঙ্গে। সুতরাং যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা সহ আরো 7 থেকে 10টি জেলার মধ্যে, সেই মধ্যে কিন্তু কলকাতাও রয়েছে, এবং সেই সঙ্গে 50 থেকে 60 কিলোমিটারের ঝোড়ো হাওয়ার সঙ্গে কিন্তু বজ্রপাতের একটা সম্ভাবনাও রয়েছে। যেই রকম বজ্রপাত কিন্তু আমরা সকালবেলাতেও একটা মর্মান্তিক চিত্র দেখেছি, যে কলকাতা বিমানবন্দরে কিন্তু বজ্রপাতের কারণে 2জন গ্রাউন্ড স্টাফ তারা কিন্তু আহত হয়েছিলেন গুরুতর। একেবারে আমি একটু বিমানবন্দরের সেই ছবিটাও দেখাতে বলবো পিসিআর কে। বজ্রপাতের কারণে কলকাতা বিমানবন্দরের যে ছবিটা এই মুহূর্তে আমি রেখেছি, যে কি ভয়াবহতা, চতুর্দিকে, একদিকে যখন জল জমেছে, অন্যদিকে বিমানবন্দরে 2জনের মৃত্যুর খবর উঠে আসছে। শঙ্খদ্বীপ, যেমনটা বলছিলে। শঙ্খদ্বীপ, একেবারে তাই। দেখো, মৃত্যু হয়নি, সেটা কিন্তু সেই মৃত্যুর যে সংখ্যা, সেটা কিন্তু এড়ানো গেছে। তবে তারা গুরুতর আহত হয়েছিলেন একেবারে যখন তারা রুট একেবারে যেই লাগেজ রয়েছে, সেই লাগেজ লোডিং এর কাজ করা হচ্ছিল সেই বিমানে, সেখানেই কিন্তু বজ্রপাতের একটা
ঘটনা ঘটে, তারা কিন্তু দুজনে আহত হন। পরবর্তীকালে তাদেরকে প্রাথমিক চিকিৎসাও সেখানে এয়ারপোর্ট অথরিটি করা হয় এবং তাদেরকে অবজারভেশনে রাখা হয়। হুম। পরবর্তীকালে এখনো পর্যন্ত তাদেরকে হাসপাতালে ভর্তি করার মতো কোনো পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি। তবে অন্যান্য যে জায়গাগুলি থেকে খবর আসছে সেখানে কিন্তু জলমগ্ন পরিস্থিতি সেটা কিন্তু সকাল থেকে ফুটে উঠেছিল, কিন্তু যত বেলা গড়িয়েছে বৃষ্টির পরিমাণ যেমন বেড়েছে, জলমগ্নতার ছবিও বেড়েছে। সেই সঙ্গে কলকাতা পুরসভার কন্ট্রোল রুম খোলা হয়েছিল। সেই কন্ট্রোল রুম থেকে কিন্তু গোটা কলকাতা পুরসভার আন্ডারে যে কটি ওয়ার্ড রয়েছে সমস্ত জায়গায় কিন্তু মনিটরিং করা হয়েছিল। সাকশন পাম্প যেটাকে বলা হয়, সেই সাকশন পাম্প কিন্তু স্ট্যান্ড বাই মোডে রাখা হয়েছিল এবং একাধিক পাম্প, সেই পাম্পগুলোকে কিন্তু কাজে লাগানো হয়েছিল। যেখানে জল নামানো সম্ভব হচ্ছে না দ্রুত গতিতে, সেখানে কিন্তু পাম্প দিয়ে একেবারে জল নামানোর যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়েছিল একেবারে এবং সেই কাজ কিন্তু এখনো পর্যন্ত চলছে। একদমই তাই। সংক্ষেপে আমি তোমাকে একটু থামাবো, যদিও কলকাতাতে ভারী বৃষ্টিপাত এবং সেখানে এক প্রকার কোনো অপ্রীতিকর কোনো অঘটন না ঘটলেও এখনো পর্যন্ত পরিস্থিতি যথেষ্ট ভয়াবহ, জলাবদ্ধতার মধ্যেই মানুষজন কাটাচ্ছে। কিন্তু জয়দীপ যে খবর তুলে ধরছে সেখানে কিন্তু একজনের মৃত্যুর খবর এই মুহূর্তে এসেছে। আমি উত্তরবঙ্গের ছবিটাও একটু দেখবো। শঙ্করদীপ, তুমি সঙ্গেই থাকো, কারণ তোমার কাছে আরো একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি আসছি কিছুক্ষণ বাদে। আমি একটু জয়দীপের খবরে যাব, শিলিগুড়ির ছবিটা দেখাবো। শুধু শিলিগুড়ি নয়, উত্তরবঙ্গ, যেখানে বর্ষা ঢুকতে না ঢুকতেই, বর্ষা নামতে না নামতেই একেবারে বলা যায় যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়েছে। শিলিগুড়ি মানুষজন তারা জানাচ্ছেন অবিরাম বৃষ্টি, টানা বৃষ্টি, যার ফলে একাধিক ওয়ার্ড, 46 নম্বর ওয়ার্ড, শিবনগর সহ সত্যজিৎ নগর সহ বিস্তীর্ণ এলাকা জলের তলায়। গতকালকে গভীর রাত থেকে বৃষ্টিপাতের ফলে অনেকে বাড়ি ছেড়ে রেল লাইনে আশ্রয় নিয়েছেন। আমি এবার সেই ছবি একটু দেখাবো, যেখানে হাঁটু সমান জল, কোথাও হাঁটুর বেশি জল। শিলিগুড়ির যে ছবি লক্ষ্য করা যাচ্ছে সেখানে পরিস্থিতি মোকাবিলায় ময়দানে এবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিকের ডিসিপি কাজী শামসুদ্দিন আহমেদ। এদিকে প্রবল বন্যায় দার্জিলিং মোড়, সেখানে জলে ডুবে একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে। মৃতের নাম রাকেশ শাহ। এক রাতের প্রবল বৃষ্টিতে বালাসন নদীর জলের যে তোর, সেই জলের তোরে সব থেকে বেশি ক্ষতি হয়েছে দুধিয়ার হিউম পাইপের সেতু। খবর পেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলেন সাংসদ রাজু বিস্তা। শিলিগুড়ি পৌর নিগমের মেয়রের পদ ইতিমধ্যে সেখান থেকে ইস্তফা দিয়েছেন গৌতম দেব। পুরো এলাকার জনতার এবার সমস্যার সমাধান কোন পথে, প্রশ্ন তুলেছেন নগরবাসী। শুধু তাই নয়, ভোটের সময় সকলকে রাখা যায়, কিন্তু ভোট পেরোলেই তাদের একই রকমের সমস্যা। উত্তরবঙ্গ থেকে আজকে এই সমস্ত অভিযোগ উঠে এসেছে। আমি প্রথমেই শোনাবো, জলের মধ্যে যারা একেবারে অবস্থা কাহিল, ডুবে গেছে ঘর দৌড় সমস্ত কিছু। প্রথমেই শোনাবো সেখানকার স্থানীয় নাগরিক কি বলেছেন, দেখুন। আমরা উঠছি, যখন দেখছি পুরা জল ভরা, কিছু সুবিধা নাই। খালি ভোট দেওয়ার সময় ভোট নিতে আসতে না, পার্টিরা আসছে দেখতে যাচ্ছে। হ্যাঁ, এখন কিছু অবস্থা নাই আমাদের জলের, খালি খাওয়ার জন্য আসে। দুঃখ মানে কষ্টের মধ্যে আছি আমরা, বহুত দিনের সমস্যা এটা। প্রত্যেকবার আমাদের এরকম বর্ষা আসলে এরকম এখান দিয়ে বিকল্প কোনো রাস্তা নেই যে জলটা বের হবে এসে। হ্যাঁ, প্রত্যেকবার নেতা মন্ত্রীদের সবাইকে বলা হয়, সবাই ভোটের সময় প্রতিশ্রুতি দেয় এবার কাজ হবে, এবার করে দিব, এই করে দিব। ওই ভোট আসলে ভোটটা দিবেন, ভোটের পরে আর কাউকে চিনে না। তখন ফোন করলেও ফোন উঠায় না, বলে এখন সময় নাই। কালকের থেকে তো খুবই খারাপ, রাত্রে 2টোর থেকে আমরা মানে এই রেল লাইনের সময় গোটা পাড়ার লোক বসে আছে, কাজ করে না, কিচ্ছু করে না। আমরা অনেকবারই বলছি যে আমাদের এরকম জল জমে যায় পাড়াতে, এই পাশে জল মানে পাস হওয়ার কোনো জায়গাই নেই। আগে তো তাও ওদিক দিয়ে অল্প অল্প পাস হইতো, তো এখন ওই জায়গাটাও নেই, ওটাও বন্ধ হয়ে বসে গেছে। আপনারা শুনলেন শিলিগুড়ির নাগরিকের বক্তব্য, অভিযোগ রাতভর তারা বসে রয়েছেন, কোনো কিছু কাজ করছে না, জল বের হওয়ার জায়গা পর্যন্ত নেই। তবে ঠিক অন্যদিকে পরিদর্শনে গিয়ে সাংসদ রাজু বিস্তা কি বলেছেন রাখবো। है तो सरकार को तो कुछ फर्क नहीं पड़ता। ममता दीदी को, टीएमसी को आज तक कुछ फर्क ही नहीं पड़ा। फर्क किसको पड़ता है? यहाँ की पब्लिक को पड़ता है। उनके घरों में पानी घुस जाता है। और ये जो टेम्पररी जुगाड़ किया है, ये तो 5वीं क्लास का बच्चा भी कर सकता है, वैसा काम करके गए हैं। सो अब 2-3 चीजें हैं। एक पीडब्ल्यूडी रोड बना रहा है, वो तो फरवरी 2026 में पूरा होगा। लेकिन कुछ भी यहाँ ब्रिज बना लो तब तक नहीं टिकेगा जब तक यहाँ पे बांध की व्यवस्था नहीं होगी। मैं लास्ट टाइम आया था, जनता ने कहा था वो एक काफी बड़ा डीपीआर बन करके बांध के लिए ऑलरेडी जो है डीपीआर बन गया है, वेटिंग होने के लिए, क्योंकि बहुत सारी टेक्निकल चीजें देखनी पड़ती है। वो जादवपुर यूनिवर्सिटी गया है, वो तुरंत ही जो है उसका टेंडर हो करके जैसे बारिश खत्म बांध का काम शुरू हो जाएगा। लॉन्ग टर्म सोल्यूशन तो वो है। রাজু বিস্তার বক্তব্য আপনারা শুনলেন। আগের সরকারের কোনো রকমের নজর ছিল না, তবে বর্তমান সরকার কাজ শুরু করেছে। আমি জয়দীপের কাছে যাব। জয়দীপ, এই তো সবে শুরু হলো, এরপরে বর্ষা আরো গভীর হবে, আরো বৃষ্টি হবে, তখন তো অবস্থা আরো ভয়াবহ হবে। জয়দীপ।
একদমই তাই। দেখো, এই তো সবে শুরু। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল এবং সেই মতো কিন্তু উত্তরবঙ্গ জুড়ে গতকাল এক প্রকার সন্ধ্যা থেকেই প্রবল বৃষ্টি শুরু হয় এবং সবচেয়ে বড় বেশি উত্তরবঙ্গের যেটা জানা যাচ্ছে শিলিগুড়ি দার্জিলিং জেলার মধ্যে বিভিন্ন জায়গায় এই প্রবল বৃষ্টির জেরে কিন্তু বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে পড়ে। শুধু দার্জিলিং জেলায় নয়, পার্শ্ববর্তী জেলাগুলিতেও কিন্তু বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের খবর মিলেছে। তবে যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে এই প্রবল বৃষ্টির জেরে পাহাড়ে যেমন একদিকে ধসের খবর মিলেছে, যেটা দেখতে পাওয়া গেল কাশিয়াং মহকুমার অন্তর্গত মহানদী এলাকায় জাতীয় সড়কে ধস, টয় ট্রেন লাইন ধসের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে এই প্রবল বৃষ্টির জেরে দুধিয়া নদীর জলস্তর বেড়ে যায় এবং এই জলস্তর বেড়ে যাওয়ায় হিউম পাইপ দিয়ে তৈরি যে সেতু, সেই সেতু কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং এই সেতু ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ায় যান চলাচল একেবারে স্তব্ধ শিলিগুড়ি থেকে মিরিকের মধ্যে। দেখো, গত বছর এবং এই সেতু তৈরি করা হয়েছিল কারণ গত বছর এই প্রবল বৃষ্টির জেরে ওই এলাকায় যে থাকা সেতু, দীর্ঘদিনের পুরনো সেতু, সেই সেতু ক্ষতিগ্রস্ত হয়। তবে তৎকালীন সরকারের আমলে ওই এলাকায় একটি অস্থায়ীভাবে হিউম পাইপ দিয়ে সেতু তৈরি করা হয় এবং এই সেতু হিউম পাইপ সেতুর পাশেই একটি স্থায়ী সেতু তৈরি করা, যদিও তার কাজ এখনো অনেকটাই বাকি রয়েছে। কিন্তু আজ আবার জল বাড়তেই সেই হিউম পাইপ সেতুর অধিকাংশ জিনিস মানে সমস্ত ক্ষতিগ্রস্ত হয় এবং এর জেরে কিন্তু ওই বলা চলে শিলিগুড়ি থেকে মিরিকের মধ্যে যান চলাচল একেবারে স্তব্ধ হয়ে যায়। শুধু শিলিগুড়ি মিরিকের মধ্যে যান চলাচল স্তব্ধ নেই, পাহাড়ের বিভিন্ন জায়গাতেও ছোটখাটো ধসের খবর, বিপর্যয়ের খবর মিলেছে। অন্যদিকে দেখো, গতকাল সন্ধ্যা থেকে যেহেতু প্রবল বৃষ্টি শুরু হয়েছে এবং শিলিগুড়ি পুর নিগমের 46 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় বিস্তীর্ণ এলাকা জলের তলায়, এখনো বিভিন্ন জায়গায় জলের তলায় রয়েছে। যদিও আজ সকালের পর থেকে এখনো নতুন করে কোনো বৃষ্টি হয়নি, ভারী বৃষ্টি না হওয়ায় কিছুটা স্বস্তি মিলেছে। কারণ যে সময় এলাকাগুলিতে জলমগ্ন হয়ে পড়েছে সেখানে জল এখনো বের হয়নি। প্রচুর মানুষ রাত থেকে রেল লাইনের উপর বসে রয়েছে। একদিকে দেখো প্রাকৃতিক দুর্যোগ, বাড়িতে হাঁটু এবং কোমর সমান জল, তেমনি বিপদের মধ্যে রেল লাইনের উপর বসে থাকতে হচ্ছে প্রচুর মানুষকে। একদিকে গভীর রাতে রেল লাইনে বসে থাকা কতটা বিপজ্জনক সেটা বুঝতে পেরেছো। তবে এরই মাঝে আজ সকালে কিন্তু শিলিগুড়ি পুর নিগমের মেয়র পদ থেকে পদত্যাগ করলেন গৌতম দেব। আর এই চরম পরিস্থিতির মধ্যে মেয়রের পদত্যাগ নিয়ে যথেষ্ট দুশ্চিন্তা বাড়ছে শিলিগুড়ি নগরবাসীর। কারণ এই যে বর্ষাকাল এবং বর্ষার আগে এই সময়টা নিকাশি নিয়ে বেহাল অবস্থা থাকে, বিভিন্ন এলাকায় জলমগ্ন হয়ে পড়ে। এই সময় যদি জনপ্রতিনিধি মেয়র যদি পদত্যাগ করে তবে এই কাজগুলো কে করবে, পুর নিগম কিভাবে কাজ করবে তা নিয়ে যথেষ্ট চিন্তিত সাধারণ মানুষ। একদমই তাই। এই প্রশ্ন আজকে শুধু উত্তরবঙ্গ নয়, কলকাতা থেকে দক্ষিণবঙ্গ থেকে উঠছে, কারণ জেলায় জেলায় সেই ছবিটাই ধরা পড়ছে। সমস্ত জায়গাতে কাউন্সিলরের পদ খালি। যদিও আমি তোমাকে ধন্যবাদ জানাবো। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে যেমনটা শঙ্খদীপের কাছে বলছিলাম, যে শঙ্খদীপের কাছে আমি আরো একবার যাবো। শঙ্খদীপ, ইতিমধ্যে আজকে সকালবেলাতেই দিল্লির অভিমুখে রওনা দিয়েছেন, দিল্লিতে রয়েছেন বর্তমানে অভিষেক ব্যানার্জি, এবং আজই তৃণমূলের যে ভাগ্য তা হয়তো নির্ধারণ হতে পারে বলেই আশা করা হচ্ছে। কারণ দিল্লিতে স্পিকারের সাথে দেখা করবেন অভিষেক। লোকসভার দলনেতা হিসেবে অভিষেকের তলব ইতিমধ্যে স্পিকার ওম বিড়লার। এখনো পর্যন্ত কোনো কি আপডেট মিলেছে? বিকেল 5টায় নাকি দেখা হওয়ার কথা রয়েছে, কোনো কিছু কি আপডেট পেয়েছো? শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আরো 2 সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্র, তারাও কিন্তু দিল্লিতে পৌঁছে গিয়েছেন এবং তারাও কিন্তু বৈঠকে থাকবেন বলেই মনে করা হচ্ছে। এবং সেখানে কিন্তু বিরোধী ব্লক, যেটা কাকুই মজুমদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, অধিকারী, এই যে বিরোধী ব্লক যেটা রয়েছে, যারা ইতিমধ্যে এনসিপিআই তে জয়েন করেছে, তাদের যেন স্বীকৃতি না দেওয়া হয় সেরকম আর্জি কিন্তু স্পিকারের কাছে রাখা হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। তবে এটা একটা ক্ষেত্রে কিন্তু পরিষ্কার যে একেবারে মরণ বাঁচন লড়াইতে যে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের দলকে বাঁচানোর জন্য, সেটা কিন্তু এক বাক্যে নিশ্চিত। এবং খুব যে তাতে লাভ হবে বলে মনে করছেন রাজনৈতিক মহল। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি একেবারে স্পিকারের কাছে আবেদন করেন যে তারাই আসল তৃণমূল, এখানে কিন্তু আসল তৃণমূল নকল তৃণমূলের কোনো বিষয় নেই। কারণ যারা সাংসদরা তারা কিন্তু দল ছেড়ে বেরিয়ে গিয়ে অন্য একটি দলে যোগদান করেছেন এবং তারা সেই দলের যে মারফত তারা কিন্তু স্পিকার ওম বিড়লার কাছে তারা একেবারে আবেদনপত্র জানিয়েছেন যে তাদের যেন ব্লক আলাদা করে দেওয়া হয়, লোকসভায় যে বসার জায়গা সেটাও আলাদা করে দেওয়া হয়। তারা যে তৃণমূলের সঙ্গে আর নেই সেটা কিন্তু তারা স্পিকারকে ইতিমধ্যেই জানিয়ে এসেছেন। এবং যে কজন হাতে গোনা এমপি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের রয়েছে, কালীঘাট তৃণমূল কংগ্রেসের বলা ভালো,
তাদের নিয়ে যে আলাদা করে স্পিকারের কাছে তারা আবেদন জানাবেন, সেই কারণে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর, যেখানে কিন্তু একেবারে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো যারা একেবারে সিনিয়র সাংসদ রয়েছেন কালীঘাট তৃণমূলের, তারা উপস্থিত রয়েছেন, সেই সঙ্গে মহুয়া মৈত্রও কিন্তু উপস্থিত রয়েছেন। এখন দেখার যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আর্জি নিয়ে আজকে দিল্লিতে গিয়েছেন সেটাতে কতটা ফলপ্রসূ হয়, কারণ আমরা জানি ইতিমধ্যে কিন্তু স্পিকারের যে অফিস রয়েছে লোকসভাতে, সেখানে কিন্তু একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র তারা পৌঁছে গিয়েছেন এবং ইতিমধ্যে বৈঠক শুরু হয়েছে এবং সেখান থেকে একটি আপডেট পরবর্তীকালে উঠে আসে। কারণ আমরা জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রকাশ সময় কোনো রকম কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেছেন যে আমি আগে কথা বলবো, তারপরে আমরা সংবাদ মাধ্যমকে বাকিটা জানাবো, এবং সেখান থেকে ভেতর থেকে কি সূত্রে খবর বেরিয়ে আসে সেদিকে কিন্তু আমাদেরও নজর থাকবে। সুপ্রীতি, একদমই তাই, একদমই তাই শঙ্খদেব। এখনো পর্যন্ত আমরা নজর রাখবো দিল্লির দিকে যে কি হচ্ছে সেখানে। আমি ধন্যবাদ জানাবো শঙ্খদীপ তোমাকেও, কারণ এই মুহূর্তে আমরা কলকাতার খবরে নজর রাখছিলাম, বাংলার উত্তর এবং দক্ষিণের খবর দেখাচ্ছিলাম। তবে এর পাশাপাশি আমাদের হাতে এখনো পর্যন্ত শিলচর, গুয়াহাটি এবং আগরতলা এই 3 শহরের খবর বাকি রয়েছে। আমি সেই সমস্ত খবর তুলে ধরবো। এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর মহানগর টপে এবার নজর রাখবো শিলচরের দিকে। শিলচরের শিবকলোনি এলাকার ডক্টর লালপাত ডায়াগনস্টিক ল্যাবের বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ, চিকিৎসা সংক্রান্ত অবহেলা অভিযোগ এবার উঠে এসেছে। এবং শুধু তাই নয়, জাল মেডিকেল রিপোর্ট প্রদান করা, প্রতারণার মতন অভিযোগ তুলে এবার লিখিত ভাবে এফআইআর দায়ের করা হলো এক এই ল্যাবের বিরুদ্ধে। এবং বিদ্যাসাগর সরণি লেনের বাসিন্দা কুমারজিৎ দেব এই অভিযোগ দায়ের করেছেন, যেখানে অভিযোগ অনুযায়ী 16 জুন তিনি ল্যাবে লিভার ফাংশন টেস্ট ক্রিয়েটিনিন পরীক্ষা করান। রিপোর্টে তার ক্রিয়েটিনের মাত্রা প্রায় 2.64 mg/dl দেখানো হয়, যা গুরুতর কিডনি সমস্যার ইঙ্গিত দিয়েছে। কিন্তু সেই রিপোর্ট দেখে তিনি চরম মানসিক আঘাত, আতঙ্কের মধ্যে পড়ে যান। ল্যাব কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, চিকিৎসা সংক্রান্ত অবহেলা, মানসিক হয়রানির পর্যন্ত অভিযোগ তুলে এবার সরব হয়েছেন ওই ব্যক্তি ডক্টর প্রাঞ্জল নাথ। সংশ্লিষ্ট ল্যাব কর্মীদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থার দাবি রয়েছে রোগী সহ তার পরিবারের। ঠিক কি বক্তব্য উঠে এসেছে, আমি একটু অভিযোগটা শোনাবো প্রথমেই। হয়েছিল লাস্ট মানডেতে 15 তারিখে আমি গিয়েছিলাম। হঠাৎ জ্বর হয়, আমি মঙ্গলবারের সঙ্গে সঙ্গে রাত্রি ফ্লাইটে এসে গেলাম, ডাইরেক্ট ফ্লাইটে, মর্নিং ফ্লাইটে শিলচর পৌঁছলাম। এসে শরীর কাঁপতে কাঁপতে গেলাম এখানে ডক্টর এই যে সত্যবোধ স্যার বললেন একটা ব্লাড পরীক্ষা করে নাও। ব্লাডটা পরীক্ষা আমার ঘর থেকে এসে নিল। তারপর ইভিনিংয়ে রিপোর্ট আসলো যে আমার কিডনি ড্যামেজ 4 স্টেজ। আত্মীয় স্বজন নিয়ে আমি ওনাদের কাছে গেলাম। যাওয়ার পর ওনাদেরকে রিকোয়েস্ট করলাম, কে বললো দেখা করুন, কেউ দেখা করেনি। ওরা সুন্ডা গন্ডা এসে সব একদম যেমন আমাকে ঘেরাও করবে। তারপর একটা ফোন আসলো, দেখলাম উঠলো ডক্টর প্রাঞ্জল নাথ। উনি আমাকে মিসবিহেভ করলেন ফোনে, কিন্তু আসলেন না। তারপর আমি বললাম ঠিক আছে, দেখা হবে, কোর্টে দেখা হবে। তার জন্য আমি এফআইআর দিয়েছি। এখন আমি কনজিউমার ফোরামে যাব, কোর্টে কেস করতে যাব। সরাসরি আমি বিক্রমের কাছে যাব। বিক্রম, ঠিক কি হয়েছে? ডক্টর লালপাত যে ডায়াগনস্টিক সেন্টার বা ল্যাব রয়েছে, সেখান থেকে কেন এই ভয়ঙ্কর অভিযোগ উঠলো? মানুষের তো বিশ্বাস, আস্থা সমস্ত কিছু এবার হারিয়ে যাবে। বিক্রম, হ্যাঁ দেখো সুপ্রীতি, আমরা সচরাচর এই যে অভিযোগগুলো শারীরিক বা হেলথ ফ্যাসিলিটিস নিয়ে কিন্তু সচরাচর অভিযোগগুলো উঠেই আসে। আর এবার আবারও ডক্টর লালপাত ল্যাবের যে ডায়াগনস্টিক সেন্টারটা রয়েছে শিলচরে, সেটার বিরুদ্ধে কিন্তু গুরুতর অভিযোগ উঠেছে এবং এফআইআরও হয়েছে। এখানে যে অথরিটি ওখানে যারা চালাচ্ছেন ডক্টর প্রাঞ্জল নাথ এবং বাকি যারা চালাচ্ছেন তাদের বিরুদ্ধে। দেখো এই ঘটনাটি হলো 16 তারিখ ঘটনা। মানে এই যে রোগী কুমারজিৎ দেব, উনি প্রথমে পরীক্ষা করাতে যান। ওনার টেস্ট রিপোর্টে যা এসছে 17 তারিখ, সেটা তার দেখে মাথা খারাপ হয়ে যায়, মানসিক ভাবে উনি ভেঙে পড়েন। তো রিপোর্টের মধ্যে এইটাই লেখা যে ওনার কিডনির যে ফাংশন সেটা উনি পুরোপুরি খারাপ হয়ে গেছে, ওনার পুরো কিডনি নষ্ট হয়ে গেছে। সেটা উনি বুঝতে না পেরে উনি কিন্তু আবার পরদিন 17 তারিখ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে আবার পরীক্ষা করার জন্য দেন। 18 তারিখ যখন রিপোর্ট আসে তখন দেখেন যে ওনার পূর্বে দিল্লি মেদান্তাতে করানো রিপোর্ট এবং অ্যাপোলোর রিপোর্ট হলো সেম। ওখানে ওনার কিডনির কোনো প্রবলেম নেই, ওনার কিডনি পুরো সুন্দর ভালো রয়েছে। কিন্তু এই যে ডায়াগনস্টিক সেন্টার ডক্টর লালপাত ল্যাব যারা চালাচ্ছেন, এখানে গাফিলতির মামলা কিন্তু সামনে এসেছে।
এরকম অভিযোগ কিন্তু সচরাচর উঠে আসে, কিন্তু কখনোই মানুষ হয়তোবা ভয়ে বা যে কোনো বিভিন্ন কারণে অফ দ্য রেকর্ড বলে অন দ্য রেকর্ড কিন্তু কেস ফাইল করেন না, কেননা ফিনান্সিয়ালি সবাই সাউন্ড থাকেন না বা সক্ষম থাকেন না। কিন্তু এই যে ব্যক্তি কুমারজিৎ দেব, উনি কাছাড়ের একজন বিশিষ্ট ব্যবসায়ীদের মধ্যে পড়েন, তিনি ফিনান্সিয়ালি স্ট্রং আছেন বলেই কিন্তু এই আওয়াজটা তুলতে পেরেছেন। এবং তিনি এটাই অভিযোগ করেছেন আর প্রশাসনের কাছে এই দাবি রেখেছেন এফআইআর মধ্যে, যে এই যে ফ্রড হয়েছে, যে চিটিং হয়েছে, নেগলিজেন্সি অফ ডিউটি হয়েছে, সেটার জন্য যেন করা ইনভেস্টিগেশন হয়। সাথে সাথে ওনার এফআইআর এর মধ্যে সত্যি উনি যেটা লিখেছেন যে সেকশন 420 চিটিং, তারপর সেকশন 465 বা /468 ফরজিং এবং সেকশন 304A কজিং হার্ম বাই নেগলিজেন্ট অ্যাক্ট, সেটা এগেইনস্ট দায়ের করেছেন। দেখো, আমরা জানি যে একটা মানুষ যখন ভুল বিপদ পায় উনি কিন্তু মানসিক ভাবে অলরেডি ভেঙে যায়। রোগে না যতটুকু এফেক্ট করে তার থেকে বেশি বিপদে এফেক্ট করে, এরকম অনেক এক্সাম্পলস রয়েছে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তারও এই অবস্থা, মানসিক ভাবে তিনি ভেঙে পড়েছেন। খুব স্বাভাবিক, যদি তিনি দেখেন যে তার শরীরে এরকম কোনো রোগ ঢুকে গেছে অথচ বাস্তবে কিছু হয়নি, তাহলে মানসিক স্থিতি কোন জায়গাতে গিয়ে পৌঁছায় তা বলার অপেক্ষা রাখে না একেবারে। তাই বিক্রম, তোমাকে আমি ধন্যবাদ জানাবো। এবং তার পাশাপাশি শিলচরের যে খবর আমি নজর রাখছিলাম, একটু আমি চলে যাবো এবার ত্রিপুরার খবরে, যেখানে আগরতলাতে আমরা দেখলাম কি যে এডিসির ভরাডুবির পর এবার 2 দিন ব্যাপী রাজ্য কমিটির বৈঠক চলল এবং সেই বৈঠক যথারীতি শেষ। বৈঠকে ছিলেন দলের সাধারণ সম্পাদক MA বেবি সহ পলিট ব্যুরোর 4 সদস্য। এডিসি নির্বাচনের পরাজয়ের পর 2028-এর লড়াইয়ের প্রস্তুতির ইঙ্গিত এক প্রকার কোথাও গিয়ে দিলেন। আমি শুরুতেই শোনাবো MA বেবির তার যে বক্তব্য উঠে এসেছে সাংবাদিক বৈঠক থেকে, রাখবো। যারা সুযোগ সন্ধানী আছে তারা এই সুযোগে ভিড়ে পড়ছে, কেউ বিজেপিতে যাচ্ছে, লয়াল অপোজিশন। We will work for the people. We will try to solve their problems to the extent possible. In the Indian situation, a state government means very many limitations. Resource limitation is there. Administrative power also is limited. But we would be with people. If we are in government of state, that state government will perform for people. If people, due to their own reasons, vote us down, still we will continue. In North India, there was spontaneous struggle of workers. Who went to provide solidarity with them? CITU went. All of us went. We sat with them. So wherever marginalized, downtrodden, Aam Aadmi, अपना ঠিক অন্যদিকে নিউজ লাইভ বাংলার মুখোমুখি হয়ে সিপিএম পলিট ব্যুরোর সদস্য তথা পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম বিজেপি এবং তৃণমূলের তীব্র সমালোচনা করলেন এবং তিনি বলেন মমতা ও তৃণমূল কংগ্রেস কর্মফল ভোগ করছে। ত্রিপুরায় সিপিএম এর রাজ্য কমিটির বৈঠক শেষ এবং সেখান থেকে এবার আমাদের এক্সক্লুসিভ প্রতিবেদন যে ভোপাল তুলে ধরেছিল তার কিছুটা অংশ আমি একটু রাখবো। মোহাম্মদ সেলিম কি বললেন? তারা এই সুযোগে ভিড়ে পড়ছে, কেউ বিজেপিতে যাচ্ছে লয়াল অপোজিশন হিসেবে, কেউ সরাসরি এনডিএতে যোগ দিচ্ছে, কেউ আবার রয়্যাল অপোজিশন তৈরি হচ্ছে, যেমন ত্রিপুরায় আবার তোমাদের এখানে দেখছি। তো সিপিএম এই লয়াল অপোজিশন বা রয়্যাল অপোজিশন নয়, অ্যাজ আ ট্রু অপোজিশন, যেখানে বুলডোজার নিয়ে যখন রাজনীতি হচ্ছে, যখন সরকারি কর্মচারীদের ওপরে গ্যাগ অর্ডার হচ্ছে, যখন যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নির্বাচনের সময় তার উল্টোটা করা হচ্ছে, সে যেই সরকার আসুক তার বিরুদ্ধে সিপিআইএম লড়াই করেছে, কারণ মানুষের স্বার্থ সর্বোপরি। তো এখন যেহেতু মানুষের স্বার্থ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা 15 বছরের তৃণমূলের আমলে হয়েছে দেখেছি আমরা, মানুষ তৃণমূলের উপরে বীতশ্রদ্ধ হয়ে মনে করেছিল 56 ইঞ্চি। সরাসরি আমি যাব ভোপালের কাছে। ভোপাল, একেবারে খুব সংক্ষেপে নেব যে ত্রিপুরায় বামেদের যে অবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে। দেখো, সিপিআইএম এর সব নেতৃত্ব, যেহেতু সংক্ষেপে বলবো, সব নেতৃত্বের মূল বক্তব্য হচ্ছে এই যে হ্যাঁ, সবাই স্বীকার করছে যে গোটা দেশে কার্যত বামেরা খারাপ অবস্থায় রয়েছে, কারণ কোথাও কোনো রাজ্যে কিন্তু বামেরা ক্ষমতায় নেই। গত 50 বছরে এমন ঘটনা ঘটেনি। তাদের বক্তব্য হচ্ছে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ এনে তারা বলছে যে বিজেপির এই রাজনীতির কারণেই কার্যত বামেরা আজকে কোণঠাসা। তবে তারা ঘুরে দাঁড়াবেন বলে দাবি করছেন এবং বলছেন যে তারা মানুষের বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন কর্মসূচি পালন করবেন এবং তাতেই তারা ঘুরে দাঁড়াবে। তবে তাদের কারোর বক্তব্যে এমন নতুন কোনো বিষয় উঠে আসেনি যে নতুন বিষয়কে ভর করে বিশেষ করে যুব সম্প্রদায়কে তারা টানবেন, বিশেষ করে
যারা নতুন ভোটার তাদেরকে তাদের দিকে টানবেন, বেশ। এমন কোনো বিষয় কিন্তু তা কোনো নেতৃত্বের মুখ থেকে আজকের এই কর্মসূচিতে উঠে আসেনি। বেশ, সুপ্রীতি। ভোপাল তোমাকে ধন্যবাদ জানাবো। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা 5 শহরের মধ্যে 4 খবর রাখলাম। এছাড়া গুয়াহাটির খবর রয়েছে, সেখানে একজনের কিডন্যাপের খবর, যদিও পরবর্তীতে মেঘালয় থেকে তাকে উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে আজকে মহানগর টপ শেষ করতে হবে এখানে, এবং প্রত্যেকদিন সন্ধ্যে 6টায় নজর রাখুন মহানগর টপে।